সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর যে কারফিউ এবং 144 ধারা চলছিল তা অবশেষে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘটনায় কোনো প্রকার গণগ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে তাদের এলাকায় গণগ্রেপ্তার করা হচ্ছে। এসব বিষয়সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো স্যার, মতিনুর রহমানের কাছেই আসতে চাচ্ছি যে স্যার, এই যে গোপালগঞ্জের যে ঘটনা আমরা সবাই জানি, ইতোমধ্যে কয়েকদিন পার হয়ে গেছে, মামলাও হয়েছে, হাজার হাজার আসামিও করা হয়েছে, অনেকে গ্রেফতারও হয়েছেন এবং আজকে তো সর্বশেষ একটি সিদ্ধান্ত এসছে যে দীর্ঘ কয়েকদিন ধরে যে কারফিউ চলছিল সেটি তুলে নেওয়া হয়েছে। তো এই যে আজকে এনসিপির যে কর্মসূচি ছিল সেটিও পদযাত্রা ছিল, আগেও সব জায়গায় পদযাত্রা ছিল। তো গোপালগঞ্জের হঠাৎ করে এটি মার্চ টু গোপালগঞ্জ দেয়া হলো, তো এটিতে কি আপনার কি মনে হয় স্যার যে এটি কি উত্তেজনা তৈরি করেছিল না সেখানে এটির কারণে? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ সেই সাথে আমার সাথে সহ-আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। অ্যাকচুয়ালি গোপালগঞ্জ ইস্যু, মানে আমি ইস্যু বলছি এই কারণে, গোপালগঞ্জ একটা ইস্যুতে দাঁড়িয়েছে জাতীয় পর্যায়ে। আপনি গোপালগঞ্জ শুধু এখন ইস্যু হয়েছে তা না, আগে থেকে ইস্যুই ছিল মূলত। তো এখন গোপালগঞ্জের যে ঘটনাটা আপনি এই কয়েকদিন আগে যেটা এনসিপির সাথে ঘটেছে, তার আগে আপনি যদি একটু ব্যাক করেন তাহলে সেনাবাহিনীর সাথেও কিন্তু একটি ঘটনা সেনাবাহিনীর সাথে ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের লোকজন খুলনা যাচ্ছিল, পথে আক্রমণ হয়েছে, সেখানে দুইজন মারাও গিয়েছে। এক্স্যাক্টলি। তো এখন বিষয়টা হচ্ছে যে গোপালগঞ্জ তো বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে কোনো জেলা না। আমি এই গোপালগঞ্জকে কেন্দ্র করে আপনি লক্ষ্য করবেন যে মনে হচ্ছে যে গোপালগঞ্জটা যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটা জেলা, যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ওখানে আসলে কোনো স্পর্শ নাই, এরকম মনে হলো। এটি আমি মনে করি, দেখুন কিছু জিনিস হয়তো আপনি যেটা বলছেন উত্তেজনা একটা হতে পারে, যেমন মার্চ টু ডেমোক্রেসি যে কথাটা বলা হচ্ছে, একটি হাইপ ছিল। আমরা নিজেরও পত্রপত্রিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সেটা হচ্ছে যে এটা সত্যতা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। না, কর্মসূচি যে ওখানে মার্চ টু গোপালগঞ্জ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা ঠিক ছিল, এটা তো আসছে নিউজে, কিন্তু ওখানে মার্চ টু ডেমোক্রেসি এটা ধরে নেওয়া হয়েছিল যে শেখ মুজিবুর রহমান যে সমাধি সেটির উপর একটা আক্রমণ, এরকম একটা হাইপ ছিল আর কি। এখন সঙ্গত কারণে আপনি দেখবেন যে গোপালগঞ্জের যারা লোক, একটা বলয় এমনভাবে বিগত দিনে, বিশেষ করে মানে এর আগে এরকম বলয় ছিল না, বিগত 17 বছরে গোপালগঞ্জকে মানে শেখ হাসিনার মানে একটা দুর্গ হিসেবে উনি নিজেই তৈরি করেছিলেন। এটা পূর্বাপর ছিল, কিন্তু এটি বেশি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বেসিক্যালি লাস্ট 17 ইয়ার্সে। তো সে কারণে তাদের ভিতরে এক ধরনের চেতনা, যেটি এনসিপি যখন মার্চ টু ডেমোক্রেসি প্রোগ্রামটা তারা থ্রো করে, তখন আপনারা লক্ষ্য করবেন যে যেহেতু এই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে এনসিপি আসছে, তো এটি যেহেতু শেখ হাসিনার পতনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, তো সঙ্গত কারণে গোপালগঞ্জ এর লোক যারা শেখ হাসিনার প্যাট্রন আর কি, মানে যারা তাকে ওন করে, তারা এটাকে নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেয় না, এরকম কারণে একটা হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেটি আমরা নিজেরা অনুমান করেছি, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন, এই মুহূর্তে সরকার ব্যবস্থায় যারা আছেন, তারা তো এটা আগে থেকে নিশ্চয়ই গোয়েন্দা যে সংস্থাগুলো আছে তাদের কাছে, এটি তো সরকারের পক্ষ থেকে স্বীকারই করে নেওয়া হয়েছে এক প্রকার যে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এরকম ম্যাসিভ আকারে হবে সেটি হয়তো সেটাও আমি ব্যক্তিগতভাবে আমি সরকারের এই স্টেটমেন্টের সাথে একমত না।
কী কারণে ম্যাসিভ আকারে হবে সেটা তো গোয়েন্দা রিপোর্ট থাকার কথা, কারণ গোয়েন্দা রিপোর্ট সমস্ত লেভেলই থাকার কথা, একটা তো না, রাষ্ট্রের অ্যাপারেটার্স হিসেবে অনেক গোয়েন্দা সংস্থা এখানে আছে। তো সুতরাং সেটি আমি মনে করি যে সরকার হয়তো এই জায়গাতে ঠিক যে পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত সেই পরিমাণ গুরুত্বটা দেয় নাই, এটা আমার অবজারভেশন। কিন্তু এখানে একটা জিনিস দেখুন যে গোপালগঞ্জ, আমি মনে করি না এটাকে কেন্দ্র করে কিন্তু আরও কিছু কথা আসছে, আপনি নিজেও লক্ষ্য করেছেন যে এই গোপালগঞ্জ ইস্যুকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে গোপালগঞ্জ যেহেতু এরকম একটা সিচুয়েশন বিরাজ করছে, সুতরাং বাংলাদেশে আসলে নির্বাচনের কোনো পরিবেশ নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জে আগেও সেনাবাহিনীর সাথে একটি ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যে ঘটবে না এমনটি নিশ্চয়তা এখন পর্যন্ত বলা যায় না। তার মানে আপনি ধরে নিচ্ছেন যে গোপালগঞ্জ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ বাংলাদেশে নির্বাচন হবে না, মানে এই কোশ্চেনগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে। আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি আজকে দেখলাম যে একটা স্টেটমেন্ট আসছে, সেখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে, বিএনপি একটা প্রেস কনফারেন্স করেছে, তারাও কারফিউ সেখানে জারি করা হয়েছিল, সেটা উইথড্র করে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে সেটি হচ্ছে যে দেখুন এটা তো দুর্গম কোনো এলাকা না, এটা তো হিল ট্র্যাক এরিয়া না যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী সেখানে পৌঁছতে পারছে না, কারণ সেনাবাহিনী এখনও স্টিল ডিপ্লয়েড মানে মাঠ পর্যায়ে, এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী দুর্গম হওয়ার তো কোনো সুযোগই নাই, কারণ গোপালগঞ্জের উপর দিয়ে দেশের অন্যতম প্রধান মহাসড়ক গিয়েছে। সবচেয়ে এখন বাংলাদেশের সবচেয়ে ওয়েল কমিউনিকেটেড জেলা হচ্ছে গোপালগঞ্জ, যেটা আসলে অন্য জেলার সাথে তুলনা করা যাবে না। তো সেই জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে, জনগণ তো, এবং আমরা এমনও একটা জিনিস যেটা দেখেছি বা আপনারা হয়তো জানবেন, সেটি হচ্ছে এরকম যে বাংলাদেশে অন্য, কারণ একটা জিনিস হচ্ছে ফ্যাসিস্ট সরকার হয়তো বিদায় নিয়েছে, কিন্তু তার যে সকল মানুষকে তো বাংলাদেশ থেকে নিয়ে যায় নাই, এবং সেখানে অন্য জেলার যারা ওই ফ্যাসিস্টের সন্ত্রাসী যারা, তাদেরকেও কিন্তু ওই এনসিপির প্রোগ্রাম যখন থ্রো করা হয় তাদেরকেও সেখানে আহ্বান করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম কিছু টেলিফোন কনভারসেশনে কিন্তু আমরা ইউটিউবে দেখেছি, ভাইরাল হয়েছে। তো সুতরাং আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে এটি নিয়ন্ত্রণ করা বা এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এটি জনমনে একটা প্রশ্ন কিন্তু নাগরিক হিসেবে তৈরি হওয়ার খুবই স্বাভাবিক, যে এটি আসলে নিয়ন্ত্রণ করতে পারতো কিন্তু নিয়ন্ত্রণটা হয় নাই। এক আরেকটু হচ্ছে যে আপনার এনসিপি শুধুমাত্র গোপালগঞ্জকে কেন্দ্র করেই যে উত্তেজনা ছড়িয়েছে তা না, আপনি লক্ষ্য করবেন যে গত পরশুদিন সম্ভবত এই যে চকরিয়াতে কক্সবাজার একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওখানেও একটা উত্তেজনা এবং একটা পর্যায়ে প্রোগ্রামটা, অর্থাৎ ন্যাশনাল, আমার কাছে মনে হচ্ছে যে একটা আনবিকামিং একটা পলিটিক্যাল সিচুয়েশন, সামহাও একটা ভোলাটাইল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অলরেডি। বিভিন্ন ইস্যুস কিন্তু মানে বাংলাদেশের রাজনীতি মাঠে রয়েছে, এই সিচুয়েশন নিয়ে আমি আপনার কাছে অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে অটোমেটিক্যালি আসছে। স্যার সেই কোশ্চেনের বিষয়ে আপনার কাছে পরে আসবো। আমি একটু ব্যারিস্টার সানির কাছে যেতে চাই। ব্যারিস্টার সানি, আপনি যেহেতু রাজনীতি সাথে জড়িত, আপনার কাছে জিজ্ঞাসা করি যে এইখানে এনসিপির কি একটু তাদের বুদ্ধি বিবেচনা বা ওই জায়গার যে স্পর্শকাতরতা আছে, সেন্সিটিভিটি আছে, সেই জায়গাটায় এনসিপির কোনো ঘাটতি ছিল কিনা মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমার সহ আলোচক, কারণ সেইখানে ওই যে সেনাবাহিনীর সাথে একটি ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে, এবং ওইখানে বেশিরভাগ লোকজন পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থকরাই ওইখানে বেশি আছেন, এবং ওইখানে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও রয়েছে। তো সব কিছু মিলিয়ে এটা একটা স্পর্শকাতর জেলা, এটা সবাই জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, প্রশাসন জানে। এইটি কি এনসিপির লোকজন জানতো না? সেই বিষয়টা একটু যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সেই সঙ্গে আমার সহ আলোচক, আজকের এনটিভির এই সময় আয়োজনের যত কলাকুশলী এবং সম্মানিত দর্শক শ্রোতা আছে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের যে মনস্তত্ত্বের জায়গা থেকে কিছুটা আমার সহ আলোচক কিছুটা বলেছেন যে মনস্তত্ত্বের জায়গা থেকে আমরা গোপালগঞ্জকে একটা ডিফারেন্ট একটা স্ট্যাটাস দেওয়ার একটা চিন্তা করি বা করেছি। এটা ঠিক যে আওয়ামী লীগের ওটা ঘাঁটি ছিল, এটা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, এটা আমরা সবাই জানি। তো এখন এনসিপির যে জুলাই পদযাত্রা, এটা একদম বাংলাদেশের যে উত্তরে যে জেলা পঞ্চগড় থেকে দিনাজপুর হয়ে দিক থেকে চলে এসছে, এবং তারা এই জুলাই মাসে
যে 64 জেলায় তারা পদযাত্রা করবে, এটা তারা ঘোষণা দিয়ে একের পর এক ধরে যাচ্ছে। ঠিক এরই পরিক্রমায় তারা কিন্তু গোপালগঞ্জে গেছেন। ব্যাপারটা সেই এরকম না। পরিক্রমায় যদি যায় তাহলে সেটি কেন মার্চ টু গোপালগঞ্জ হবে, গোপালগঞ্জে পদযাত্রা হলো না? দেখুন, ওটাতে আমি আসছি যে এটা বলার চেষ্টা করছি, যেটা অকস্মাৎ কোনো একটা সকালবেলা উঠে তারা ওখানে ফেসবুক লাইভে এসে বললো, হে আমরা এখন গোপালগঞ্জে আছি, এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বা একটা রেকলেসনেস কাজ করেছে, ব্যাপারটা ওরকম বলার সুযোগ নেই। তারা একদম পুরো শেডিউল প্রোগ্রাম আকারে আগে থেকেই তাদের, এবং এমনটাও দেখেছি যে তারা বোধহয় সিকিউরিটি ক্লিয়ারেন্সও নিয়ে গেছে ওখানে, যে ওখানে যাওয়ার মতো আসলে পরিবেশ আছে কিনা। তো সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাওয়ার পরেও যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে, তাহলে তো এই দায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এড়াবার তো সুযোগ নেই। এবং এটা একটা যে শেডিউল প্রোগ্রামের একটা অংশ জুড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা জুলাই পদযাত্রা বলবেন না এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলবেন। দেখুন, প্রসিডিউরাল জায়গা চিন্তা করলে দুটোই তো আসলে আইন সিদ্ধ কর্মসূচি। যদি এটার নামটা যদি মার্চ টু গোপালগঞ্জ দিন অথবা জুলাই পদযাত্রা দিন, এটা একটা পলিটিক্যাল তো একটা ডিফারেন্ট হাই না, কিন্তু আপনি শুরুতে বলছেন যে আমরা বিশেষ জায়গায় বা সবাই মিলে একটা বিশেষ ভাবে বিশেষায়িত করছি গোপালগঞ্জকে, সেটি তো এনসিপিও করে ফেললো। যে এটা তো একটা পলিটিক্যাল একটা মানে ডিফারেন্ট একটা তো অ্যাটমসফিয়ার তো ওখানে আছেই, কিন্তু এটা আমাদের সাবস্টেন্সের জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আসলে মানে প্রসিজারের জায়গা না চিন্তা করে মূল ফোকাস থাকা দরকার আমাদের সাবস্টেন্সের জায়গা থেকে। যে কোনো একটা রাজনৈতিক দল তার কর্মসূচির অংশ হিসেবে সেখানে পদযাত্রা হোক অথবা সেখানে মার্চ টু গোপালগঞ্জ বা এনি আদার ডিস্ট্রিক্ট এটা করতে পারে কিনা, আনসার যদি অ্যাফার্মেটিভ হয় ইয়েস দে ক্যান, তাহলে তারা তো ঠিকই করেছে। এখন এটা হয়তো বলতে পারেন, কারণ আমরা তো জানি যে ওটা একটা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার ওই জেলাতে কাজ করে, কিন্তু যেটা বলার চেষ্টা করছি যে মনস্তাত্ত্বিকভাবে গোপালগঞ্জের একটা কাইন্ড অফ সেমি প্রভিন্সিয়াল স্টেটাস, একটা মানে ডিফারেন্ট লেভেলের একটা লেয়ারের একটা আবৃত করে রাখা গোপালগঞ্জকে ওখানে গিয়ে ভুল করেছে, তারা কেন গেছে ওখানে, তো তাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এইভাবে বললে আসলে আমরা গোপালগঞ্জকে মনস্তাত্ত্বিকভাবে একটা আলাদা একটা জেলা আকারেই আসলে হাজির করি। এই জায়গা থেকে আসলে বেরোনো উচিত আমাদের। সেটি কি এনসিপিও তো বেরোতে পারলো না, কারণ তারাও তো ডিফারেন্ট নাম দিল। সারা বাংলাদেশের 63টা জেলায় নাম হলো পদযাত্রা, একটি জেলায় সেটি নাম হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। এটা নিয়ে আলোচনার বা ভিন্ন, আমি তো সেটাই জানতে চাচ্ছি যে সেইখানে এনসিপির কোনো ভুল আছে কিনা। এটাকে আমি ভুল আকারে পাঠ করতে চাই না, কারণ এখানে সবচেয়ে ভালো হতো যদি এনসিপির একজন প্রতিনিধিত্বকারী কেউ থাকতেন, তাহলে হয়তো ডিরেক্টলি আনসারটা করতে পারতাম। বাট আমরা বাইস্ট্যান্ডার হিসেবে, আমরা পলিটিক্যাল অবজারভার বা অ্যানালিস্ট হিসেবে বা পলিটিক্যাল কলিগ হিসেবে আমরা যেটা দেখতে পাই যে এখানে তারা পলিটিক্যাল একটু ডিফারেন্ট অ্যাটমসফিয়ার ওখানে আছে, যেমনটা বললাম। এটার জন্য তারা হয়তো একটু ডিফারেন্ট একটা হাইপ দেওয়ার জন্য এটা করেছেন। বাট যেটা আমার যেটা অবজারভেশন, সেটা হলে সো লং অ্যাজ এটা পলিটিক্যালি এটা লফুল, এটা প্রসিজারাল জায়গা থেকে তারা ঠিক করেছে। অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনি আপনার শুরুর বক্তব্যে বলছিলেন যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে যে এই এনসিপির বিভিন্ন বক্তব্য এবং আচরণের মধ্য দিয়ে বা নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচন করা যাবে না এরকম পরিস্থিতির কথা উঠে এসছে। তো সেটি যদি আমাদের একটু নির্দিষ্ট করে বলতেন যে আসলে আপনার কেন মনে হচ্ছে এরকম। না, আপনি আমাকে তো প্রশ্ন করেন, মানে জাস্ট এটাই জানতে চাচ্ছেন যে আসলে আমি কেন এই প্রসঙ্গটি বললাম। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি নিজেও লক্ষ্য করবেন। দেখুন, আসলে ইন্টারিম গভর্নমেন্ট, উনি যেহেতু ব্যারিস্টার, উনি আইনের ব্যাখ্যা ভালো দিতে পারবেন। আমি যতটুকু বুঝি আর কি সাধারণ নাগরিক হিসেবে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কোনো অপশন তো আমাদের সংবিধানে নাই। আমাদের ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা 13th অ্যামেন্ডমেন্ট এটি রিইনস্টেট হয়েছে। তো আমি যতটুকু জানি 106 একটা রেফারেন্স সুপ্রিম কোর্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্টে এটা রিপ্লেসমেন্ট হয়েছে। ওকে, তো ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর অনেকগুলো দেশে ইন্টারিম গভর্নমেন্টের অপশন আছে। বিশেষ করে আপনি আফ্রিকা বা আদার্স কিছু কান্ট্রি দেখবেন। এখানে প্রশ্ন হচ্ছে যে এই গভর্নমেন্টের 3টে ইস্যু নিয়ে আসছেন। একটা হচ্ছে সংস্কার, বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো এই 3টে ইস্যু নিয়ে আপনি দেখবেন যে 5 অগাস্টের আগ পর্যন্ত এটি ফ্যাসিস্ট ছাড়া সকল রাজনৈতিক দল কিন্তু একাট্টা ছিল একটা ইস্যুতে, সেটা হচ্ছে ফ্যাসিস্টকে হটাতে হবে। ট্রু, এটি ছাত্ররা
মূল নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনি যদি ব্যাক করেন তাহলে পূর্বপর রাজনৈতিক দলগুলো কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে সঠিক। এবং সেই আন্দোলনে বহুত লোক, এটা আমরা জানি, এটা রিপিট করছি না, মানে এটা সাধারণ জনগণ তারাও জানেন। এবং সেটি সুষ্ঠু নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে গণতন্ত্রের জন্য বেসিক্যালি যখন 5 তারিখ পার হয়ে গেল তখন প্রাথমিক পর্যায়ে কিন্তু এইরকম রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনি যেটাকে আমরা বলি যে একটা কনসেনসাস, এটি আসলে কিছুটা বিঘ্ন ঘটেছে বিভিন্ন ঘটনা প্রবাহগুলো। তো এখন এই বিঘ্ন ঘটলে কেন? কারণ এখানে আপনি দেখবেন যে এনসিপি গঠন হচ্ছে, সেটা তো বৈষম্যবিরোধী আন্দোলনের একটা বাই প্রোডাক্ট হিসেবে রাজনৈতিক দল। এটি তো শুরুতে রাজনৈতিক দল গঠন হবে এরকম না, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যাত্রা শুরু হয়েছে। ওকে, ভালো, রাজনৈতিক দল গঠন হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে একটি ট্র্যাডিশনাল আমাদের যে কালচার, পলিটিক্যাল যে কালচার, সেখান থেকে বের হয়ে এমন একটি ধারা তৈরি হবে এই ছাত্রদের দ্বারা, যেটি গতানুগতিক রাজনৈতিক দল যেগুলো, তারা অনেকটা বাধ্য হবে তাদের এই পথটাকে মানে সেখানে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে। এটি জনগণের আকাঙ্ক্ষা। বাস্তবতায় যদি আপনি দেখেন তাহলে 5 আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা এবং এনসিপি নামক রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা, বড় ধরনের একটা ফারাক তৈরি হচ্ছে। যেমন সাধারণ জনগণ আসলে কি চায়, কি কারণে রাস্তায় নেমেছিল? সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল একটা শান্তি, স্থিতিশীলতা, একটা পরিবেশ, যাতে বাংলাদেশটা বলা যায় বিগত দিনে যে মানে অন্য পথে হেঁটেছে একটা সরল সোজা পথে যাবে। সেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে একটি আপনার আলটিমেটলি নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা, যেটি হয়তো পরবর্তীতে অনেকগুলো প্রতিষ্ঠান যেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেগুলো ক্রমান্বয়ে এটিকে তারা মানে কী বলা যায় রিস্ট্রাকচারিং করবে পুনর্গঠনের ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা দেখলাম, আপনি দেখবেন, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে আপনি যে কথাটা গোপালগঞ্জ দিয়ে শুরু করেছেন, আপনি এনসিপি যেটি হয়েছে, আমি কয়েকটা জিনিস এখানে বলি। দেখুন, ট্রেডিশনাল রাজনীতিতে ত্রুটি বিচ্যুতি আছে সিস্টেমের ভিতরে বা তাদের নিজেদের ভেতরে, তো সেটি সমালোচনা যখন আপনি করবেন তখন তো সেই জিনিসটি ধরিয়ে দেয়া, মানে একটা পজিটিভ হাইপ তুলে। কিন্তু আমি বাস্তবতা যদি আপনি দেখেন যে রিসেন্ট যেটি ঘটছে, যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে একটা কমেন্ট আসছে, এটাকে নাসিরউদ্দিন পাটোয়ারি কমেন্ট করেছেন চকরিয়াতে। সেটি হচ্ছে এরকম যে ওনার নাম বলেন নাই, কিন্তু শিলং থেকে এসেছেন এই কথাটি বলছেন, নব্য গডফাদার যেটা শামীম শামীম ওসমানের সাথে তুলনা করেছেন। আপনি দেখুন, আমাকে আপনি ব্যক্তিগত পছন্দ করতে না পারেন, রাজনৈতিক দল হিসেবে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে যদি আপনি অ্যাটাক করেন তারও তো কিছু ফরওয়ার্ডস থাকে, যেটা ঘটেছে দৃশ্যপটে। এটি একটা জিনিস। আরেকটি জিনিস আপনি দেখবেন যে জনাব তারেক রহমান লন্ডনে আছেন। উনি কেন আছেন এটা তো বাংলাদেশের সকল মানুষ জানেন। সেখান থেকে 5 আগস্ট থেকে শুরু করে, শুধু 5 আগস্ট না, একেবারে লাস্ট 17 ইয়ার্সে উনি তো ওখান থেকে নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে সুসংগঠিত করার ক্ষেত্রে ভূমিকাও রেখেছেন, দলগতভাবে চিন্তা করেন। তাকে নিয়েও কিন্তু কমেন্ট করেছে এবং অনেকগুলো কুরুচিপূর্ণ কমেন্টও আসছে এরপরে একটি এই যে মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে। এবং সর্বশেষ যে জিনিসটি, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, কিন্তু অ্যাকচুয়ালি বেগম খালেদা জিয়া আমি ব্যক্তিগত মনে করি উনি মানে সকল রাজনৈতিক দলেরই একজন অভিভাবক। এই ভূমিকা উনি রেখেছেন অতীতেও, বর্তমানে রেখেছেন এবং 5 তারিখের পরেও উনি রেখেছেন। তাকে নিয়েও কিন্তু আপনি দেখবেন যে গোপালগঞ্জে এই যে এনসিপির যিনি সমন্বয়ক নাহিদ ইসলাম, উনি বলছেন যে আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য এখানে আসি নাই। আপনি তার মানে এটা বেগম খালেদা জিয়াকেও কিন্তু একটা খোঁচা দিয়েছেন। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আপনি আপনার জায়গা থেকে রাজনীতি করবেন, গঠনমূলকভাবে জনগণকে আপনি উদ্বুদ্ধ করবেন, জনগণকে আস্থায় নেবেন যে আন্দোলনটা করেছেন। কিন্তু এটা বড় রাজনৈতিক দলগুলোর বড় নেতা যারা, তাদেরকে যদি আপনি এটাকে মানে টাচ করে, যে টাচটা তাদের যে ফলোয়ার্স, তাদের কিছু জায়গা আছে না, দুর্বল জায়গা, জনগণ যেটাকে বিলং করে, সেটি আমি খুব পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি না। এটা এনসিপির কাছ থেকে হওয়া উচিত না। 1, 2 নম্বর, এটা কি শুধু বিএনপির উপর খোঁচা এসছে বলে বলছেন, না ওনারা যে গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বললো সেগুলো বলেছেন, বা ওটা তো শেখ মুজিবের সমাধিসৌধ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সেগুলোকেও মাথায় রেখে না, আমি বলি না, ওটা তো ওখানে প্রেক্ষাপট একটা না। ওটা যেটা ঘটেছে এনসিপির উপরে, সেটা তো একটা প্রেক্ষাপট, যেটা শেখ হাসিনার
একটা বলয় আছে ওখানে, যেটাকে আমরা নিজেরাই একটা ডিফারেন্ট একটা, মানে আমি বলছি আইসোলেটেড একটা ডিস্ট্রিক্টে নিয়ে গেছি, যে গোপালগঞ্জ মানেই হচ্ছে সেখানে ফ্যাসিস্টের একটা অংশ। আমি ব্যক্তিগতভাবে এর সাথে একমত না, কারণ গোপালগঞ্জ বাংলাদেশে একটা অন্যান্য জেলার মতো এটা একটা জেলা। কিন্তু বাস্তবিক পক্ষে হ্যাঁ, সেখানে তো আপনার যেহেতু শেখ হাসিনার জন্মস্থান ওখানে বা তার বাবার জন্মস্থান, সঙ্গত কারণে সেখানে একটা বলয় আছে, সেটি তো প্রশাসন তার মতো করে দেখবে। আমি যে জায়গাতে বলছি ওভারঅল কথাটা বলছি, যে এই জাতীয় কথাগুলো আসছে কিন্তু রাজনৈতিক জায়গাতে। এখন আমাদের প্রত্যাশা ছিল 5 আগস্টের পরে, আমাদের প্রত্যাশা ছিল যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আপনি ওভারনাইট ইউ ক্যানট চেঞ্জ। আপনি আমার ভিতরে যেটা অস্থির মধ্যে আছে এটা হঠাৎ করে যদি চেঞ্জ করতে পারেন হবে না। এখন যে কথাগুলো আসছে আমি এই জায়গাতে একটু আসি। পাশাপাশি আপনি দেখবেন নির্বাচন নিয়ে যেটা হচ্ছে, আমি ডাইমেনশনটা দেখেছি যে 13 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রফেসর ইউনূসের যখন সাক্ষাৎ হয়েছে লন্ডনে, এরপরে ডাইমেনশন কিন্তু আরেক মাত্রা চেঞ্জ হয়েছে, তার আগে এক মাত্রায় ছিল। তার মানে এই ঘটনাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব একটা ইডিওলজি এবং তার কৌশল এটি প্রয়োগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু কৌশল প্রয়োগ করতে গিয়ে আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে যখন আপনি টাচ করবেন এবং হেয় করে টাচ করবেন, তখন সঙ্গত কারণে কিন্তু ওই যে কনসেনসাসের কথা বলা হয়েছে ওটা কিন্তু থাকবে না এবং থাকার কথাও না, ক্ষতিগ্রস্ত হবে এবং সেটি ক্ষতিগ্রস্ত হবে। ফলে দিন শেষে যেটা দাঁড়াবে, আমরা প্রকারান্তরে কিন্তু ফ্যাসিস্টকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করব, কারণ আমাদের নিজেদের মধ্যে কনসেনসাস যদি হয়। আপনি একটা কথা বলেছেন যে আমি নিজেও বলেছি জাতীয় ঐক্যমত, সব ক্ষেত্রে জাতীয় ঐক্যমত হবে না, এটাই স্বাভাবিক, এটা হবে না, এবং এটি না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মৌলিক কিছু জায়গাগুলোতে জাতীয় ঐক্যমত হওয়ার কথা, কারণ সেটি হচ্ছে, দেখুন আপনি নির্বাচনকে নিয়ে আমি যেটা লক্ষ্য করছি, বিশেষ কিছু রাজনৈতিক দল যারা এখন ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টি, এবং তাদের যে বক্তব্য আপনি দেখবেন সেখানে নির্বাচন আসলে আদৌ যে ডিক্লারেশনটা হয়েছে, যেটা লন্ডন বৈঠক যেটা হয়েছে, সেখানে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমের দিকে বা রমজানের আগে যদি সন্তোষজনকভাবে বা এক্সপেক্টেড কিছু সংস্কার এই জায়গাতে যায়। এখন আমি যদি সংস্কারের ক্ষেত্রে আপনি সংস্কারকে একটা বিশাল প্যাকেজ দিয়ে যদি মনে করেন যে আমি আগামী 3 মাসের মধ্যে সমস্ত সংস্কার বাংলাদেশকে সম্পূর্ণ করে তারপর ইলেকশনে, এটা তো ইম্পসিবল। সংস্কার তো এভাবে হয় না। আপনি মৌলিক জায়গাগুলোতে আসেন। আমি যেটা মনে করি, দেখুন আপনি আগেও বলেছেন আমাদের ব্রেকের সময় আমরা অনেক ভালো ভালো আইন করেছি, কিন্তু আমাদের এর মানে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা করতে পারি নাই, হয় নাই আমাদের। আমি মনে করি যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে, আমি আসলে আমার ভোটটা আপনাকে পছন্দ করি বা ওনাকে পছন্দ করি, আমি পছন্দনীয় প্রার্থীকে দিতে চাই। দেওয়ার পরে যদি আমি দেখি যে আপনার টেনিওরে আপনি আমার আশানুরূপ কোনো মানে ভূমিকা আপনি রাখেন নাই, আমি পরিবর্তনের একটা সুযোগ থাকবে। এই জায়গাতে তো দীর্ঘ 17 বছর আমরা ছিলাম না, সেই জায়গাতে দাম নাই। তো এখন যে কোনো মূল্যেই আপনি যে প্রক্রিয়ায় আপনি যান না কেন, নির্বাচিত সরকারের কাছে তো আপনাকে দিন শেষে রাষ্ট্র ক্ষমতা যাবে, কারণ জনগণ তাদেরকে ভোট দেবে। এখানে আসছে যে প্রসঙ্গটা আপনি আনেন না, আমি একটু নিয়ে আসি, পিআর পদ্ধতি, এটা নিয়ে আসা কথা আসছে, এবং সেটা লোয়ার বোর্ডে হবে না আপার বোর্ডে হবে। দেখুন আমাদের বাংলাদেশে পিয়ার পদ্ধতি তো লোয়ার হাউসে হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত। আমরা এই মুহূর্তে যে ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, এটা কি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, তাই না? তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এখানে আরেকটা হচ্ছে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য। আপনি যদি ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ ডেমোক্রেসির কথা বলেন, তাহলে ডেফিনেটলি সেখানে কিন্তু ভারসাম্য কি 50-50 আপনি করবেন, 40-60 করবেন, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আমরা কেন এই ফিলটা করছি এই কারণেই যে প্রাইম মিনিস্টার এককভাবে স্বৈরাচারী হচ্ছে, সুতরাং ওই স্বৈরাচারী হয়ে যাতে উঠতে না পারে, ওটিকে বন্ধ করার জন্য রাষ্ট্রপতির হাতে কিছু পাওয়ারকে ডেলিগেট করা বা এম্পাওয়ার করা। তো সে কারণে এটা আমাদের প্র্যাকটিস, আমরা মনে করছি। কিন্তু আপনি ব্রিটেনের দিকে যদি তাকান, তো ব্রিটেনে কি ওই আমরা যেটা ফিল করছি এটা কি ওই সিস্টেম ওখানে আসছে? ওটা নাই। ওয়েস্টমিনিস্টার সিস্টেম মানে নির্বাচিত যিনি থাকবেন উনি আসলে জনগণ তাকে এম্পাওয়ার করেছে। তো এখন আমরা কিছু ইস্যু নিয়ে এসে মাঠে রাজনৈতিক ময়দানে আমরা যেটিকে আমি মনে করি যে একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, যেটি নির্বাচনকে অনিশ্চিত দিকে নিয়ে যাচ্ছে। এবং এই অনিশ্চিতের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি 26 কান্ট্রি পৃথিবীর, আপনি লাইবেরিয়া থেকে শুরু করে অন্য দেশ যেখানে ইন্টারিম গভর্নমেন্টের সাকসেস স্টোরি দেখবেন, যে সকল দেশ 1 বছর বা 1.5 বছর মাথায় ইন্টারিম গভর্নমেন্টই তারা মৌলিক কিছু জিনিসগুলো রিফর্ম করার পরে তারা কিন্তু নির্বাচনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করেছে। সাকসেস স্টোরি হচ্ছে 10টি আউট অফ 26, আর 16টি স্টোরি আছে যারা সাকসেস হয় নাই, যারা লিঙ্গারিং করেছে।
তো সুতরাং এই যে লিঙ্গারিং আপনি যখন করবেন তখন মানুষের মধ্যে তো আপনি দেখবেন যে নির্বাচন আদৌ হবে কিনা, মানে এই কোশ্চেনটা কিন্তু জনমনে রয়েছে। তার মানে এখন পর্যন্ত স্পষ্টত আপনি কোনো মেসেজ দেন নাই যে নির্বাচনটা হচ্ছে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচনে প্রস্তুতি হন। প্রস্তুতি হচ্ছে না, হলো, এটা তো নির্বাচন কমিশনার বলেছে, অন্য অন্য ক্ষেত্রে বলেছে। আমি যেটা আশঙ্কা করছি, একটা ইস্যু যখন আপনি প্রবলেম সলভ করবেন আর একটা ইস্যু কিন্তু মাঠে নিয়ে আসবে, এটা আমি আশঙ্কা করছি। কেন? এবং এই একটার পর একটা ইস্যু যখন আসবে তখন নির্বাচনটাকে প্রকারান্তরে খুব ইন্টেনশনালি, আমি ইন্টেনশন শব্দটা বললাম, ইন্টেনশনালি এটাকে মানে বিলম্ব করা হবে। কেন আমি জানি না, কারা করবে এটা আমরা রাজনৈতিক দলগুলোই কোনো না কোনোভাবে করছে। এটা তো দৃশ্যপটে যারা এখন রাজনীতিতে সক্রিয় আছেন তারাই তো এই কাজগুলো করছেন। এখন ধরেন আপনি নির্বাচন, সেখানে তো বিএনপিও আছে না, বিএনপি তো বলছে নির্বাচন নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। এটি নিয়ে কথা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে নির্বাচন পিছনের জন্য তো কিছু মানুষ কাজ করছে, কিছু রাজনৈতিক দল ভূমিকা রাখছে না, তাদের বিভিন্ন ইস্যুগুলো যখন আপনি মাঠে দিচ্ছেন, যেমন আপনি জানেন রৌমারীর একটা ঘটনা উল্লেখ করি, যেটা জামাত ইসলামের আমির সাহেব বলেছেন যে রৌমারী ঘটনা, যে থানা গিয়ে নিয়ে আসছে আসামি। রৌমারী না, পাটগ্রাম, খুব ভালো কথা। কিন্তু চট্টগ্রামে যেটা হচ্ছে পটিয়াতে, তো এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি একটা এক্সাম্পল দিবেন তখন পাল্টা আরেকটা এক্সাম্পল আসে। যখন আপনি মিটফোর্ডের ঘটনা, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কোনো মানুষ সুস্থ হবে দেখার মতো না, কিন্তু পাশাপাশি আরও অনেকগুলো ঘটনা আছে যেগুলো মৃত্যুই, সেটা পাথর দিয়ে যখন মারছে দৃশ্যপটে একজন হিউম্যান বিং হিসেবে তো এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা একেবারে বলা যায় যে একেবারে অ্যানশিয়েন্ট পিরিয়ডের ঘটনাটা। আমার কথা হচ্ছে প্রত্যেকটি মৃত্যুই কিন্তু অপ্রত্যাশিত, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। 5 তারিখের পরে আমাদের তো একটা প্রত্যাশার জায়গা ছিল। আমি এখানে এটা দিয়ে শেষ করি নজরানা, সেটা হচ্ছে দেখুন, আমি আজকে এর আগেও বলেছি, আজকে একটা প্রোগ্রামে বলেছি, আমি নেলসন ম্যান্ডেলার কথা উল্লেখ করেছি। কী কারণে? নেলসন ম্যান্ডেলা যখন এই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা টাওয়ারিং লিডার হয়েছে, রিমার্কেবল, কারণ উনি কিন্তু ট্রুথ কমিশন করেছিলেন, রিকনসিলিয়েশন করেছিলেন। তার মানে দেশকে যদি আপনি গঠন করতে চান তাহলে রিকনসিলিয়েশন মাস্ট। আরেকটি উল্লেখ করি, সেটা হচ্ছে যে এই যে এলিজাবেথ দ্য গ্রেট, আপনি এই যে ব্রিটেনের, উনিও কিন্তু রিকনসিলিয়েশন করেছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটা উল্লেখ করতে চাই। কেন? কারণ এই যে 1975 সালের 7ই নভেম্বরের পরে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে যখন ওনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে তারা বসিয়েছেন, তখন উনি কিন্তু রিকনসিলিয়েশন করেছেন। সমস্ত দল মতের ঊর্ধ্বে উনি রাষ্ট্রকে গঠন করার চেষ্টা করেছেন। আমি মনে করি যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, ওনার তো একটি ইন্টারন্যাশনাল একটা মানে আপনার কি বলা যায় এক ধরনের আছে, কি বলে, প্রভাব এবং গ্রহণযোগ্যতা, না ইনফ্লুয়েন্স শুধু না, তার একটা পরিচিতি আছে ইন্টারন্যাশনালি, নোবেল লরিয়েট প্লাস সর্বজন, ওনাকে ওই কারণে সকল রাজনৈতিক দল জনগণ কিন্তু মেনে নিয়েছে। উনি কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারতেন আমি মনে করি, কিন্তু কেন উনি পারছেন না, এই জায়গাতে আমার নিজের একটা প্রশ্ন হচ্ছে কি, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা সুচিন্তা করছেন না, এটা আমি বলবো না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এই যে বিউরোক্রেটিক যে একটা বলয়, যেটা ফ্যাসিস্টের সময় ছিল, ওই বলয় থেকে কিন্তু প্রশাসন মুক্ত না। ফলে আপনি যারা ওখানে গিয়েছেন তারা তাদের স্ব জায়গায় হয়তো তারা রিমার্কেবল, কিন্তু প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দক্ষতার খুব বেশি তাদের, আমি এটা মনে করি না। ফলে যারা বিউরোক্রেসিতে আছেন তারা কিন্তু অদক্ষতা না, তারা কিন্তু খুব দক্ষ। তো সঙ্গত কারণে সরকারের ভিতরে আরেকটি সরকার ফ্রেমওয়ার্ক হয়েছে কিনা এবং সেটি আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমি একটা প্রশ্ন রাখলাম। এই কারণেই যে এই জায়গাতে বর্তমান সরকার যদি ফেল করে আনফর্চুনেটলি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ফেল করবে। কী কারণে? এই প্রত্যাশা কিন্তু 5ই অগস্টের সাধারণ জনগণ, যেটা আমি শুরুতে বলেছিলাম, সাধারণ জনগণের যে প্রত্যাশা, সাধারণ জনগণ কে ক্ষমতায় গেল, কে রাষ্ট্র গঠন করলো বা কে মানে সরকার গঠন করলো, এটা কিন্তু তাদের মূল বিষয় না। তাদের মূল বিষয় হচ্ছে তারা শান্তি চায়, নিরাপত্তা চাই, স্বাভাবিক একটা রাজনৈতিক পরিস্থিতি চাই এবং নিজের রাজনৈতিক অধিকারটাকে তারা প্রয়োগ করতে চায়। এই সুযোগগুলো মনে হয় তারা চায় এবং দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ চায়, তারা স্বাভাবিক জীবনযাপন করতে চায়। আমরা একটু ব্যারিস্টার সানির কাছে যেতে চাই। ব্যারিস্টার সানি, আপনার কি মনে হয় যে স্যার যেটি বললেন যে
নির্বাচন বিলম্বিত করার একটা প্রচেষ্টা হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকেও থাকতে পারে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও থাকতে পারে, বিএনপি এবং বিএনপি ঘরানার রাজনৈতিক দলের বাইরের। তো আপনার কি মনে হয় যে আসলেই কি এরকম কোনো চেষ্টা হচ্ছে বা দেখতে পাচ্ছেন, কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন এরকম? জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আমার সহ আলোচক যে কয়েকটা বিষয় বলেছেন তার 2-3টা বিষয় টাচ করতে চাই, অ্যাড্রেস করতে চাই। সংবিধান মানা না মানার, দেখুন পৃথিবীতে যত আপরাইজিং হয়েছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু জেনারেলি স্পিকিং এগুলো কিন্তু সংবিধানের প্রভিশন ভায়োলেট করেই হয়। এগুলো একদিন ঐকমত্য কমিশনে, জাতীয় ঐকমত্য কমিশনে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি কিন্তু একদম স্পেসিফিক্যালি বলেছিলেন যে আসলে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি সংবিধানের প্রভিশন ভায়োলেট করেই। তো সংবিধানের মানা না মানার বিষয়টা এরকম আর কি, যে সংবিধান কেমন আছে, কেমন করে সংবিধানের আজকে এই হাল হয়েছে, এটা আমরা সবার জানা আর কি। এটা সংবিধান প্রসঙ্গে রেকনসিলেশনের কথা তিনি শেষের দিকে বললেন। রেকনসিলেশন যে সাউথ আফ্রিকায় হয়েছে, যেটা দেখুন বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকান মডেলের একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে। বাংলাদেশে এ পর্যন্ত এই লাস্ট ইয়ার যে জুলাই অগাস্টের পর থেকে 5th অগাস্টের পর থেকে আজকে অলমোস্ট 5th অগাস্টের পথে আমরা, অলমোস্ট 12 মান্থস। এখান থেকে আওয়ামী লীগের একদম টপ টু বটম পর্যন্ত, সর্বোচ্চ নেতা থেকে তৃণমূল পর্যন্ত, অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই কোনো একজনকে একটা অপরাধ বোধ বা অনুশোচনা বা রিমোর্স শো করতে, অ্যাটলিস্ট আমার কোনো খবরের কাগজে চোখে পড়ে নাই, আমারও পড়েনি। কিন্তু আপনি এই জনগোষ্ঠীকে কি করবেন তাহলে? জি, আসছি ওটা। যদি আপনার মধ্যে একটা সেন্স অফ রিমোর্স ডেভেলপ না করে, আপনার মধ্যে যদি অনুশোচনা যদি জাগ্রত হয়, তখন না রিকনসাইল করার প্রশ্ন আসে, তাই না? এটা তো এই জন্য বোধ করছি যে আসলে সবচেয়ে ভালো হতো আমরা অনেকবার পার্টি ফোরামে বিভিন্ন জায়গায় বক্তব্যে বিবৃতিতে বলেছি আমরা যে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন মডেলকে ফলো করা যেতে পারে কিনা, বা আমরা গোড়ার দিকে যখন কমিশন প্রতিষ্ঠিত হয় বিভিন্ন ধরনের, তখন কিন্তু আমরা বলেছি যে যদি এটা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং মডেলে করা যেত তাহলে সবগুলো যারা শহীদ পরিবারের আহত নিহত যারা, তাদের পরিবারগুলো তাদের এই গল্পের কষ্টের কথাগুলো বলতে পারতো। তো এটা হয় নাই। বাট রিকনসিলিয়েশনের জায়গায় যদি একটা সেন্স অফ রিমোর্স যদি আপনি শো না করেন, তাহলে কি রিকনসাইল করবেন? আর নির্বাচনের প্রশ্নে আসি। নির্বাচন তো আসলে অফকোর্স একটা ডেমোক্রেটিক প্রসেসের যে একটা ফাইনালিটির জন্য নির্বাচনের তো কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমেই ডেমোক্রেটিক যে নারিশমেন্টটা, এটা ফুলফিলমেন্ট পাবে, অ্যাটলিস্ট আমরা যে নেচারের ডেমোক্রেটিক এক্সারসাইজ আছে আমাদের। তো এখন একটা জিনিস ভুলে গেলে চলবে না, নির্বাচন, আমরা কেউ নির্বাচন বিরোধী নই, আমরা অবশ্যই নির্বাচনের পক্ষে। বাট আমরা বোধ করছি, খুব স্ট্রংলি ফিল করছি আমরা, যে শুধুমাত্র একটা নির্বাচন সংগঠনের জন্যই এতগুলো প্রাণ চলে যায়নি। আসলে এই টোটাল অ্যাসপিরেশনটাকে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় রাখতে হবে, যে এই যে রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলো পুনঃসজ্জা করার জন্য, রাষ্ট্রের যেটা হোলসেল রিফর্ম করার জন্য, রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন যদি সাধিত না হয় না, কিন্তু তাহলে বললেন যে এই রাষ্ট্রের এই রিফর্ম, সংস্কার, পরিবর্তন যেটাই বলি আমরা, সেটি কি এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সব করে ফেলবো আমরা? না, তা না, নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না, কিন্তু যেটা আপনি করতে পারবেন, এটা ফিজিবিলিটি তো টেস্ট থাকবে যে আপনি এটা করতে পারবেন। যেগুলো যে জাতীয় ঐকমত্য কমিশন, আপনি নিশ্চয়ই জানেন, আজকে 15তম দিনের মতো আজকে বৈঠক ছিল। তো সেখানে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, যেটা লক্ষ্য করেছেন আপনি নিশ্চয়ই, যে হেডিং আকারে রাজনৈতিক দলগুলো একমত হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হেডলাইন একমত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করতে চাই। মেজরিটি, ইফ নট ওভারওয়েলমিং মেজরিটি, কমিশনের নিজের ভাষায়, যে ঐকমত্য কমিশন নিজের এরকম একটা টার্ম ইউজ করেছে যে ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য পলিটিক্যাল পার্টিস, তারা এই বিষয়ে মত দিয়েছে যে বাংলাদেশে তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন চায়। এখন যদিও আমার পার্টির পক্ষ থেকে ভিন্ন মত ছিল বা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমরা একটা নমনীয় অবস্থান নিয়েছি। আমরা মনে করেছি যে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিংয়ের এই প্রসেসকে আমরা কন্ট্রিবিউট করতে চাই, এবং আমাদের রিজার্ভেশন থাকার পরও আমরা একমত হয়েছি। কিন্তু দেখুন,
যে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যে বাইকামেরাল পার্লামেন্ট সিস্টেমটা বাংলাদেশে আনতে চাই, ফাইন, এটাতে একমত, কারো দ্বিমত নেই, সবাই মোটামুটি একমত হয়েছে। কিন্তু এর ভিতরে যখন আপনি ঢুকবেন নিটিগ্রিটিসগুলোতে, ডালপালাগুলোতে, যেমন এটার কম্পোজিশনটা কি হবে, এইখানে গিয়ে আসলে দ্বিমত দেখা দেয়। তো আমরা সারাদিন মেটিকুলাস ডিসকাশন হচ্ছে, অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ আলোচনা হচ্ছে, হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণের সময় এসে কোথায় জানি একটা ক্লামজি হয়ে যায়, এটা ছেড়ে দেই, অন্য আরেক দিনের জন্য আলোচনা ডেফার করি, অথবা বলছি একমত হতে পারছি না, আরেক দিনের জন্য আবার বসছি। তো এরকম যে দেখুন বড় রাজনৈতিক দল এরকম আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চায় তারা হেডিং আকারে, কিন্তু তারা এইভাবে চায় যে বর্তমানে যে জাতীয় সংসদ আছে বাংলাদেশে 300 যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেভাবে নির্বাচন হয় আসনের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে না, আসনের ভিত্তিতে, ঠিক এই একই রকম আইডেন্টিক্যাল একদম অনুরূপ একটা রেপ্লিকা তারা আপার হাউস চায়। তো প্রশ্ন হচ্ছে, যদি আপনি নিম্নকক্ষ যেভাবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট রুল সিস্টেমে আছে, এটা যদি আপনি আপার হাউসে ঠিক একই রকম হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, যে দল আসনের ভিত্তিতে বেশি আসন পাবে সেই দল ইনহেরেন্টলি অটোমেটিক্যালি ওই দলই আপার হাউসে অটোমেটিক্যালি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তাহলে এই যে ক্ষমতার ভারসাম্য, যে যে ব্যালেন্সিং এক্সারসাইজ, এটা কিভাবে সাধিত হবে? যদি এরকম হয় যে আপার হাউসে অ্যাটলিস্ট ন্যূনতমভাবে যদি আপার হাউসে ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, ভোটের সংখ্যানুপাত যা হয়, তাহলে পসিবিলিটি এরকম আছে যে কোনো একটা দল নিম্নকক্ষে আসনের সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলো, কিন্তু হয়তো ভিন্ন কোনো একটা দল ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে আপার হাউসে লিড নিতে পারে। যদি এরকম হয় তাহলে একটা যে এই যে লোয়ার হাউস আর আপার হাউসের মধ্যে এটা ব্যালেন্স, এটা মেজার্ড হবে আর কি। তো যদি এটা না হয়, তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং অ্যানাদার এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট? এটা জাস্ট একটা শোভাবর্ধনকারী বিউটিফিকেশন ছাড়া আর কিছু নয়। এবং আরও একটা রিস্কি বিজনেস আছে, শুধু বিউটিফিকেশন না। দেখুন বড় দলগুলোর মধ্যে তো একটা এরকম যে একটা আসনে অনেকগুলো প্রার্থী থাকার তো একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি, ওখানে বিদ্রোহী প্রার্থী প্রবণতা আছে। তখন বড় দলগুলোর সুযোগ পাবে কি এরকম যে, আচ্ছা আপনি বিদ্রোহী হয়েন না, আপনাকে আমি ওখানে আরেকজনকে লোয়ার হাউসের জন্য দিচ্ছি, আপনাকে আমি আপার হাউসে দেবো। এই যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হওয়ার একটা পসিবিলিটি আছে, এই জন্য এটাকে রিস্কি বিজনেস বলছি। তো এই জন্য যদি আপনি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং এক্সারসাইজ না করতে পারি, ফিউটাইল এক্সারসাইজ হবে। একটি বিষয় কিন্তু টোটাল ঐকমত্য কমিশনের একটি সংস্কার প্রস্তাব বের করে নিয়ে আসা বা জুলাই সনদের কথা যেটি বলা হচ্ছে, সেই জায়গাটায় অগ্রগতি কতটুকু বলে আপনি মনে করেন? অগ্রগতি তো কমিশনের সিনসিয়ারিটি জায়গা থেকে ল্যাকিং আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বাবার দলও মনে করে না। যেটা হয়েছে কি, যে কমিশন খুব পারসেসিভ নেচারে আসলে, হ্যাঁ, খুব নমনীয়ভাবে ভদ্রচিতভাবে আন্তরিকতার সাথে কমিশন চাইছে যে আসলে সবাই মিলে যাতে একমত হয়ে আমরা একটা অর্জন করি কিছু। কমিশন আসলে চাপিয়ে দেওয়ার মানসিকতা নাই, এই জন্য কমিশনের ভিতরে একটা যে অথরিটেটিভ অ্যাটিটিউড আসলে নাই, খুব সাবমিসিভ, খুব পারসুয়েসিভ একটা নমনীয় ভাব নিয়ে চাইছে। এটা একদিক থেকে ভালো যে কমিশন বলতে পারবে যে আমরা চাপিয়ে দিচ্ছি না, চাপিয়ে দিয়েও তো লাভ নাই, কারণ যেহেতু ঐকমত্যের বিষয়। কিন্তু আমাদের একটা মৌলিক মনস্তাত্ত্বিক সমস্যা, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা আছে, দর্শন আছে, জুরিসপ্রুডেন্স আছে, ফিলোসফি আছে, বিশ্বাস আছে। এই রাজনৈতিক ভিন্নতা এবং বিভিন্নতার কারণেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয়েছে, দর্শন এবং বিশ্বাসের জায়গা থেকে। এটা তো একটা বোঝা কথা। কিন্তু আমার যদি মূল টার্গেটটা এরকমই হয়, যদি খারাপ করে বলি যে আমাকে টিভিতে দেখা যায়, আমার নেতাকর্মীকে দেখে, ভাইকে টিভিতে দেখা যাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, এইটা একটা অ্যাটিটিউড। আর একটু পরিশীলিত ভাষায় যদি বলি যে আমার দলের দর্শনটাকে, ফিলোসফিকে প্রমোট করার জন্য আমি আমার দলীয় পজিশনটাকে ওখানে ন্যারেট করার জন্য বলছি, এরকম কিন্তু আছে। এবং এটা কমিশনের ভিতরে এটা মোটামুটি ইমপ্লাইডলি অ্যাকসেপ্টেড যে এরকম অ্যাটিটিউড আছে আমাদের ভিতরে। এখান থেকে মূল সংকট হচ্ছে আমরা আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে সামনে দাঁড়া করিয়ে আসলে আমাদের প্রস্তাবনাগুলো চিন্তা করছি না। আমরা মোস্ট অফ দ্য কেসেস পলিটিক্যাল পার্টিসগুলো তাদের চিন্তাটাকেই শুধু ওখানে গিয়ে উগড়ে দিচ্ছে যে আমরা এরকম। দেখুন, জাতীয় ঐকমত্য কমিশনের মূল আইডিয়াটা কি? আমার ভিন্ন একটা চিন্তা আছে, চিন্তার বিভিন্নতা আছে, কিন্তু আমি ওখানে যাওয়ার যে
প্যারামাউন্ট অবজেক্টিভ, প্রধানতম প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আমি আমার চিন্তাটাকে কতখানি নমনীয় হয়ে কমিশনের চিন্তাটা, যেটা সবার মতামতের ভিত্তিতে একটা সমন্বিত প্রস্তাবনা হাজির করেছে, এটা আমি কতখানি সর্বোচ্চভাবে উচিত যে আমি ওখানে একমত পোষণ করা। এই অ্যাটিটিউড থেকে যদি আপনি এই অ্যাটিটিউড যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি শুধু পার্টির অ্যাপ্রোচ নিয়ে এগোবেন। এই জন্য কমিশনের নমনীয়তা আসলে তো ঠিকই, কমিশন চাপিয়ে দিতে চাইছেন, তো ঠিকই করছে, কিন্তু আমরা পার্টিসগুলোর মূল সংকট হলো যে আমরা পার্টির পজিশনটাকে ধরে রাখছি, কিন্তু আমরা পজিশনটাকে কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস না করে আমরা আসলে ছাড় দিতে প্রস্তুত নই। জি, এটাই মূল সংকটের জায়গা। জি, ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান, আপনার কাছে জানছি যে গতকালকে একটি কর্মসূচি ছিল, রাজনৈতিক কর্মসূচি, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন একটি কথা বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামনের যে জাতীয় নির্বাচন সেটি আসলে অনুষ্ঠান করার সক্ষমতা আছে কি নিয়ে একটি সন্দেহ প্রকাশ করেছেন। তো আপনার কি মনে হয় যে আসলেই কি সরকারের সক্ষমতা নেই? ধন্যবাদ আপনাকে। কারণ তারেক রহমানের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে সেটি নিশ্চয়ই সেটার সিরিয়াসনেস অনেক বেশি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ব্যারিস্টার সাহেবের কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই। একটু আমাকে মনে হয় দর্শকরা হয়তো আমার হাতে সময় কম, ক্লিয়ার। আমি জাস্ট খুব সংক্ষেপে, আমি রিকনসিলিয়েশন বলতে যেটা মিন করেছি সেটা হচ্ছে ফ্যাসিস্টকে জড়িয়ে না। আমি বলছি এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি যারা ঐক্যমতের সাথে সংস্কার নিয়ে কাজ করছেন তাদের ভিতরে একটা রিকনসিলিয়েশন, যাতে আমরা একটা সঠিক জায়গাতে রাষ্ট্রটাকে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি বলেছেন যে 10 মাস। দেখুন, আমি একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা যেটা উনি বলেছেন যে এই যে ঐক্যমত কমিশনের যারা আসলে এটাকে এখন ডিল করছেন স্টেক হোল্ডার হিসেবে, আসলে তাদের ভিতরে নমনীয়তা, আপনি এটা তো আমার কাছে মনে হচ্ছে এটা এনলেস কার্যক্রম চলছে, এনলেস, মানে কোথায় গিয়ে দাঁড়াবে এটা নোবডি নোজ। আমি অ্যাটলিস্ট আমি মনে করি যেটা আসলে এনলেস একটা জায়গায় যাচ্ছে। নাম্বার টু হচ্ছে জুলাই মাসের মধ্যে শেষ হবে, আজকেও বলেছেন। আমি সেটা যদি হয় আমি ভুল প্রমাণিত হব, আমি ভুল প্রমাণিত হতে চাই, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যেটা আসলে প্রকৃত অর্থেই সেটা বাস্তবায়ন ওই জায়গাতে হবে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ যেন আমি যেন ভুল হই, এটা আমি মিডিয়াতে বলছি। আরেকটা আপার হাউজের কথা বলেছি, যেটি হচ্ছে একটা লাওয়ার হাউজেরই একটা এক্সটেনশন। আমি ওনার সাথে এই জায়গাতে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, কারণ আপার হাউজের কনসেপ্টটা হওয়া উচিত। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসবেন আপার হাউজে যারা যাবেন, আমি দেখেছি এই জায়গাতে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের কিছু মানে তাদের যে চিন্তাটা সেটা হচ্ছে যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন, বিভিন্ন প্রফেশনে যারা আছেন, যারা রাষ্ট্র রাজনীতি নিয়ে চিন্তা করেন বা জনগণ নিয়ে চিন্তা করেন, তাদেরকে আসলে এই জায়গাতে এই আপার হাউজে বেসিক্যালি তাদেরকে এখানে নমিনেটেড করা, এবং সেটা প্রফেশনাল এই যে ভোট যারা পাবেন, যে সিটগুলো লাওয়ার হাউজে পাবে তারই একটা রেশিও অনুসারে যাবে। তো সুতরাং সেটি এক্সটেন্ডেড হবে এটা আমি মনে করি না। এটি বাংলাদেশে হতে পারে যে একটা ফিল্টারিং সিস্টেম, যে লাওয়ার হাউজে যারা আসছেন এমপি হিসেবে জনগণ ভোট দিচ্ছেন, কারণ জনগণের কাছে এখনও পর্যন্ত আপনি ওই পরিমাণে পলিটিক্যাল পার্টির যে প্রার্থীগুলো, সেটা এক্সপেক্টেড প্রার্থী যে সব জায়গায় হচ্ছে বিষয়টা এরকম নয়, এখন পর্যন্ত সে জায়গাতে আমরা যেতে পারি নাই। তো সুতরাং সেটাকে ফিল্টারিং করার জন্য একটা আপার হাউজে যদি অপশন থাকে, আমার মনে হয় যে ডেমোক্রেসির জন্য এক ধরনের সেখানে ভাইব্রেন্ট একটা পার্লামেন্ট রেজলিউশন আসবে। যেমন আমরা তো পার্লামেন্ট মানে তো মনে করি যে ওয়ান পার্টি, বা সেখানে কোনো শ্যাডো গভর্নমেন্টের অবস্থা নেই। আপনার প্রশ্নের উত্তরে আসি, এটা জনাব তারেক রহমান বলেছেন, নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে আমি একমত। কী কারণে? দেখুন, যে সিচুয়েশনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, গোপালগঞ্জের কথাই ঘুরে ঘুরে আসে, বা অন্যান্য ঘটনা প্রভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে যায় নাই বা নিতে পারেনি সরকার, এটা তো দৃশ্যমান। আপনি মানুষ হয়তো অপেক্ষা করছে, মেনে নিয়েছে, ঠিক আছে, এখন তো আর ফ্যাসিস্ট নেই, কিন্তু এটি আমার কাছে যেটা মনে হয়, সরকার কি এই জায়গাতে ব্যর্থ হচ্ছে, বা আইন শৃঙ্খলা কন্ট্রোল করার ক্ষেত্রে তার যে পাওয়ার, এটাকে সরকার অ্যাপ্লাই করতে পারছেন। আমি এখানে একটা ক্লু আপনাকে দিই, আমার ব্যক্তিগত অবজারভেশন। দেখুন, সকল স্টেক হোল্ডারে কিন্তু একটা ব্যাকআপ চায়। ব্যাকআপটা হচ্ছে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত, একটা
5 অগস্টের পরে কিন্তু তাদের ভেতরে যে মনোবলটা এবং তাদের ভেতরে পুলিশিং যে অ্যাক্টিভিটিসটা যেটা একটা প্রশ্নবিদ্ধ ছিল, এখন পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমি একটা জেলার পুলিশের দায়িত্বে আছি অথবা আমি একটা বিভাগের দায়িত্বে আছি। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু ওয়েট করছি যে নেক্সট কামিং একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশনে কেউ না কেউ সরকার এখানে আসবে। তাহলে আমি যখন এই কাজগুলো করতে যাব, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটি নিয়ে আমি একটা ঝুঁকির মধ্যে কেন যাব। আমি এই জায়গাতে পিন পয়েন্ট করছি এই কারণেই যে প্রত্যেকটি এখন এই কালচার আমাদের ভিতরে আছে, তো প্রশাসনের ভিতরে এই কালচারটা আছে। আমরা 5 বছর পর যখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা ছিল, বিদ্যমান যখন ছিল, তখন শেষের দিকে কিন্তু সরকার প্রথমের দিকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী বা তার প্রশাসনকে ব্যবহার করতে পারত, শেষের দিকে সেভাবে কিন্তু করতে পারতো না। কেন? তারা মনে করতো যে পরবর্তী ক্ষমতা হতে এই সরকার নাও থাকতে পারে, পরবর্তী যিনি আসবেন তখন আমি আবার সেই ব্ল্যাক লিস্টে যাব কিনা। ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাই আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে গভর্নমেন্টের যে উইংগুলো আছে তাদের ভিতরে এইরকম একটা মানসিকতা থাকতে পারে আমার ধারণা। এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনার খুব আপনার যেভাবে এটা কন্ট্রোল করার জন্য যে স্টেপসগুলো নেওয়ার কথা, সেটি হয়তো গভর্নমেন্টের কাছ থেকেও তারা ব্যাকআপভাবে পাচ্ছে না, অথবা তারা নিজেরাও মনে করছে নেক্সট কোন সরকার, কোন রাজনৈতিক দল বা কিভাবে সরকার গঠিত হয় সেটির উপরে তাদের একটা ঝুঁকিও আছে। সুতরাং সেই ঝুঁকি থেকে তারা মনে করে যে আমরা জাস্ট টাইম পাসিংটা, এটা আমার ব্যক্তিগত একেবারে একান্তই ব্যক্তিগত অবজারভেশন। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন প্লাস আপনি 5 আগস্টের আগে অনেকগুলো আগ্নেয়াস্ত্র, যেটা হয়তো বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, এটি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরেই রয়ে গেছে। এটাকে আমরা গভর্নমেন্টকে রিকভারি করতে পেরেছে, পারে নাই। ইভেন এই যে গোপালগঞ্জ থেকে শুরু করে ফ্যাসিস্টের যে একটা বিগ অংশ এখনও কিন্তু এই সমাজে বিদ্যমান। সুতরাং তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা শেল্টারে কিন্তু তারা এখন আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। সেই দৃষ্টিকোণ থেকে জনাব তারেক রহমান যেটা বলছেন, আমার মনে হয় সামগ্রিক এই বিষয়টি। সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার যে নিষ্কণ্টক সমর্থনগুলো পেয়েছে জনগণের, তাদের যে সবচেয়ে পাওয়ারফুল গভর্নমেন্ট, সবচেয়ে পাওয়ারফুল, কারণ এরকম পাওয়ারফুল গভর্নমেন্ট বাংলাদেশ স্বাধীনের পরে হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন সবচেয়ে লেস পাওয়ারফুল হচ্ছে গভর্নমেন্ট। এটা তারা পাওয়ারফুল ইন এ সেন্স, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে নিষ্কণ্টকভাবে, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন প্র্যাকটিক্যালি হচ্ছে তারা সবচেয়ে লেস পাওয়ারফুল, তারা এটাকে অ্যাপ্লাই করতে পারছে। প্রবলেম কোথায় এটা ওনারা জানেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে নিরপরাধ নিষ্পাপ সরকার উনি ওনার জীবনে কোনো দিন দেখেননি এই সরকার যতটুকু নিষ্পাপ এবং নিরপরাধ। তো আমরা শেষ করছি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা সময় শেষ হয়ে গেছে, তো পরবর্তীতে সুযোগ পেলে নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। প্রিয় দর্শক, বর্ষাকাল চলছে, টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপও বেড়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।